প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন। কেমন আছেন দর্শক? আজ আমরা কথা বলবো কিডনি নিয়ে। কিডনির নানাবিধ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে কিডনি বিকল হলে কি করণীয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন খ্যাতনামা কিডনি রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডক্টর A.H. হামিদ আহমেদ। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনি রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত আয়োজনে। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। কিডনির নানাবিধ রোগ সম্পর্কে আসলে আমাদের দর্শকরা বা আমাদের সাধারণ মানুষজন আপনাদের মাধ্যমে অবগত হয়েছে। মোটা দাগে আপনি বলছিলেন যে কিডনি হঠাৎ করে বিকল হলে, হঠাৎ বিকল কি হতে পারে যে যার আগে থাকতে কোনো কিডনির সমস্যা ছিল না, তার কিডনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু কোনো এক কারণে হয়তো হাসপাতাল থেকে ভর্তি হতে হয়েছে, তার চিকিৎসক বলেন যে আপনার তো কিডনিটি সাময়িকভাবে কাজ করছে না ভালো। এটি কি কারণে হতে পারে স্যার, সেই জায়গাটি দিয়ে আলোচনা এগোতে চাই। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। দর্শকরা এবং আমাদের রুগীরা যারা আসে চেম্বারে তারাও এই ধরনের প্রশ্ন করে। হঠাৎ কিডনি বিকল বলতে গেলে আমাকে বলতে হয় কিডনি বিকল কীরকম হয়, কত রকমের হয়। জি, এটা হঠাৎ হতে পারে এবং ধীর গতির হতে পারে। হঠাৎ যেটা সেটা AKI বলি আমরা, অ্যাকিউট কিডনি ইনজুরি। আর ধীর গতি যেটা সেটা আমরা বলি CKD, ক্রনিক কিডনি ডিজিজ। এই দুইটার মাঝামাঝি একটা অবস্থান আছে যেটাকে বলে আমরা অ্যাকিউট অন ক্রনিক। অ্যাকিউট অন ক্রনিক মানে হয়তো আগে থেকেই কিডনির প্রবলেম ছিল, তার মাঝখানে একটা অ্যাকিউট ইনসাল্ট হওয়াতে তার কিডনিটা হঠাৎ বিকল হয়ে গেছে। এখন আপনার প্রশ্নে ফিরে আসি যে হঠাৎ কিডনি বিকল মানে হচ্ছে যে হসপিটালাইজ পেশেন্ট যেগুলো সেগুলো কিন্তু 5%-এর অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। আর মোরওভার ICUতে যে পেশেন্টগুলো থাকে পার্টিকুলারলি, সেই পেশেন্টগুলো কিন্তু 30% হঠাৎ কিডনি বিকল হতে পারে। আর ইন জেনারেলি আমরা যেটা ধরি সেটা হলো হঠাৎ কিডনি বিকল মানে হচ্ছে ধরেন ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস এর মধ্যে যদি আমার কিডনিটা বিকল হয় তাহলে আমরা হঠাৎ কিডনি বিকল বলি। জি, অর্থাৎ আপনি বলছিলেন যে একটি সময়েরও হিসাব রয়েছে, মোটামুটি তাৎক্ষণিক সময় থেকে শুরু করে মাসখানেকের ভিতর কারো কিডনি যদি কাজ করা কমিয়ে দেয় সেটিকে কিডনি বিকল বলছি। আচ্ছা, এই যে কিডনি বিকল আপনারা বলছেন, এর মানের কি? কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে? আমরা জানি যে সাধারণ মানুষের জায়গা থেকে আমি যে প্রশ্নটি করছি যে আমরা জানি যে কিডনির কাজ রক্ত ছেঁকে প্রস্রাব সে তৈরি করে, প্রস্রাবের মাধ্যমে বর্জ্যগুলো শরীর থেকে বের করে দেয়, এটি প্রধান কাজ। আরও কিছু কাজ রয়েছে। এই কাজটি কি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে? জি, কিডনির তো আপনি জানেন অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা হচ্ছে বর্জ্য পদার্থ বের করে, সেটা পানির মাধ্যমেই বের করে। জি, এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, রক্ত তৈরি হতে সাহায্য করে, এরকম অনেকগুলো ফাংশন আছে। অ্যাসিড বেস যেটা ব্যালেন্স করে, পিএইচটা ব্যালেন্স করে। এখন এই প্রস্রাবটা দুই রকম ধরেন আপনি, যদি প্রস্রাব না হওয়া আর প্রস্রাব তৈরি হয়ে না হওয়া কিন্তু এক কথা না। যেমন ধরেন কিডনি কাজ করছে, প্রস্রাবটা থলিতে জমা আছে, হচ্ছে না, এটাকে কিন্তু আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি ফেলিওর বলি না। জি, হঠাৎ কিডনি ফেলিওর হচ্ছে প্রস্রাব তৈরিই করবে না, সে কিডনি অকার্যকর হয়ে যাবে, মানে কাজ করতেছে না। এটা বুঝতে হলে আপনাকে ধরেন 6 ঘন্টার মধ্যে কোনো মানুষের যদি প্রস্রাব না হয়, তৈরিই হলো না, মানে সে ফিল করলো না যে আমার প্রস্রাব করতে হবে, বা সামান্য একটু প্রস্রাবও হলো না, অথবা 12 ঘন্টার মধ্যে যদি 300 ml বা 300 মিলির কম প্রস্রাব হয়, তাহলে ধরে নিতে হবে যে তার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেছে। কাদের ক্ষেত্রে এই কিডনি ইনজুরি অ্যাকিউট হঠাৎ করে কিডনি বিকল, এটি কারণগুলো কি কি যদি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। আপনার এটার প্রধান কারণ আমাদের দেশে যেটা, এগুলা কান্ট্রি টু কান্ট্রি বা মহাদেশ টু মহাদেশ ভ্যারি করে। আমাদের দেশে প্রধান কারণ হচ্ছে পানি শূন্যতা, যেটা ডায়রিয়া ভমিটিং থেকে হয়, অথবা ব্লাড লস। ব্লাড লস মানে ধরেন বাচ্চা হওয়ার পরে পোস্টপার্টাম হেমোরেজ যেটা বলি আমরা, ম্যাসিভ হেমোরেজ যদি কোথাও হয়, মানে রক্ত শূন্যতা, পানি শূন্যতা, এই দুইটা হচ্ছে প্রধান কারণ। আর এখন খুব রিসেন্টলি যেটা দেখছি আমরা সেটা হলো ড্রাগ, ওষুধ থেকে কিন্তু খুবই হচ্ছে এটা। যত্রতত্র অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দিয়ে দিচ্ছে, এইখান থেকেও হয়। এছাড়া কিডনির ছাঁকনির প্রদাহ যেটা, এটা একটু কম হয়, 20% ধরেন। আর আমি যেটা বললাম পানি শূন্যতা এবং রক্ত শূন্যতা, এটাই বেশি, 60%।
আর এই ছাঁকনির প্রদাহ অথবা কিডনির কর্টেক্স যেটা বলি আমরা, ওইটা যদি কোনো কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেই কারণে হতে পারে, অথবা ওইখানেও কিন্তু ওষুধের এফেক্ট আছে কিডনির ছাঁকনির উপরে। এছাড়া যদি কিডনির নিচের দিকে আমি চিন্তা করি, তাহলে প্রস্রাবের যে নালীগুলো থাকে সেগুলো যদি বন্ধ হয় কোনো কারণে, স্টোন হতে পারে, টিউমার হতে পারে, অথবা কোনো কারণে ইনজুরি হয়েছে কিডনির, ওখানে ব্লাড জমে গেছে, অথবা স্ট্রিকচার ইউরেথ্রা বলি আমরা, যে পেশাবের রাস্তাটা যদি চিকন হয়ে যায়। আর একটু বয়স্ক পুরুষ মানুষ যদি হয় তাহলে প্রোস্টেট বড় হয়ে অনেক সময় হতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ব্লাডারের ডিসফাংশন থাকে এক ধরনের, আমরা এটাকে বলি নিউরোজেনিক ব্লাডার। তার মানে ব্লাডারটা ঠিক মতো ফাংশন করে না, তখন ব্যাক প্রেশার দিয়ে কিডনিকে নষ্ট করে দিতে পারে। এছাড়া যেটা হয় সেটা হলো কন্ট্রাস্ট একটা জিনিস আছে, একটা মেডিসিন। ধরেন কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, তার অ্যানজিওগ্রাম করতে হবে, তখন একটা ডাই পুশ করে, অথবা কতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, এমআরআই, সিটি স্ক্যান, তারপরে হচ্ছে আইভিউ এক ধরনের এক্স রে আছে, এগুলাতে কিছু ডাই পুশ না করলে এই এক্সরেগুলো পরীক্ষাগুলো করা যায় না। এইগুলোতেও পরীক্ষা করলে সাধারণত দেখা যায় 13%, 3 থেকে 13% রোগী কিন্তু হঠাৎ কিডনি ফেলিওর হতে পারে। তার মানে ড্রাগ ইজ এ ফ্যাক্টর। এবং আপনি বলছিলেন যে আমাদের মতো দেশে যেখানে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ পাওয়া যায়, সেটি একটি বড় চ্যালেঞ্জ যে কিডনি নষ্ট করার পেছনে। সাধারণ মানুষের জায়গা থেকে যদি বলি স্যার, যে আপনি বলছিলেন যে আমাদের দেশে সব থেকে কমন কারণ কিডনি হঠাৎ করে নষ্ট হওয়ার ডায়রিয়া বা পেট খারাপ হয়ে পাতলা পায়খানা হচ্ছে। তো কোনো রোগীর পাতলা পায়খানা তো হরহামেশাই আসলে হয়ে থাকে আমাদের নানাবিধ কারণে, আমাদের শহরাঞ্চলের মানুষদের, এমনকি গ্রামাঞ্চলেও। কোনো ডায়রিয়ার রোগীর যদি প্রস্রাবের পরিমাণ কমে যায়, তিনি দেখলেন যে তার 6 ঘন্টা হয়ে গেছে, তার কোনো প্রস্রাব হচ্ছে না, তাহলে কি এটি বিপদের একটি আলামত? অ্যাকচুয়ালি আপনি যদি বলেন যে ডায়রিয়া যার হচ্ছে তার কিন্তু ইমিডিয়েটলি ভলিউম রিপ্লেসমেন্ট করা উচিত। এটা হচ্ছে প্রিভেনশনের কথা বললাম আমি, প্রতিকার। কীরকম, ধরেন একটা মানুষের বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, সে যদি একটা এস্টিমেট করে, একটা ধারণা করে যে আমার 1 গ্লাস প্রস্রাব হলো বা 1 গ্লাস বমি হয়ে গেল বা 1 গ্লাস ফ্লুইড লস হলো, তাহলে সে এই 1 গ্লাস স্যালাইন রিপ্লেস করবে। এখন তো ওর স্যালাইন জানেন যুগান্তকারী একটা আবিষ্কার। তো ওইটা যদি রিপ্লেস করে ফেলে সাথে সাথে, তাহলে কিন্তু অ্যাকিউট কিডনি ফেলিওরটা হবে না। এখন যদি প্রস্রাব নাই হয়ে থাকে 6 ঘন্টায়, তাহলে তার করণীয় হচ্ছে সাথে সাথে ফ্লুইড চ্যালেঞ্জ করা। মানে আইভি ফ্লুইড যত বড় ক্যানুলা দিয়ে যত রানিং স্যালাইন দেওয়া যায়, ওনাকে অবশ্যই দ্রুততার সহিত হসপিটালে জরুরি বিভাগে চলে যেতে হবে, ভর্তি হয়ে স্যালাইন নিতে হবে, যেটি আসলে দেখবার কিছু নেই। না না, কিছু কোনো দিকে তাকানোর কিছু নেই। জি। কিডনি বিকল হলে, যে যেমন যদি কোনো রোগী আপনার কাছে এসে থাকে, আপনার প্রতিষ্ঠানে আসলো যে তার ডায়রিয়া বমি হয়েছে, পরবর্তীতে দেখা গেল প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছে, তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলো, আপনারা হয়তো চিকিৎসা করলেন, এবং আপনি বলছেন যে চিকিৎসার প্রধান মাধ্যমটি হলো আসলে তাকে তার যে শরীর থেকে যে পরিমাণ পানি বা তরল পদার্থ বের হয়ে গেছে সেটিকে রিপ্লেস করা, ফ্লুইড চ্যালেঞ্জ দিয়ে সেটি করা হলো। কিন্তু দেখলেন যে আসলে কিডনির ফাংশন উন্নতি হচ্ছে না, তখন আসলে স্যার আপনারা কীভাবে আগান? এটা আপনি একটা বেশ বড় প্রশ্ন করে ফেলছেন। এটা হয় কি, কিডনির যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে আমি বলছিলাম যে লবণের তারতম্যটা ঠিক করে, ফ্লুইডটা ঠিক করে, পিএইচটা ঠিক করে, ব্লাড প্রেশার ঠিক করে। তো যখন আপনার কিডনি বিকল হয়ে যায়, তখন কতগুলা বডির ব্লাডের মধ্যে কতগুলো কেমিক্যাল চেঞ্জ হয়। মানে কিডনির যে খারাপ জিনিসগুলো বের করে দেওয়ার কথা সেগুলো রিটেন করে, মানে জমে যায় ব্লাডে। তার মধ্যে যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, বাইকার্বনেট। এই জিনিসগুলো যখন ব্লাডে জমে যায় এবং অ্যালার্মিংলি জমে, যে মেডিসিন দিয়ে কারেকশন হচ্ছে না, তখন কিন্তু তার সিমটম দেখা দেয়। সিমটম মানে বমি ভাব, খেতে পারছে না, প্রস্রাব তো হচ্ছেই না, শরীর হাত পা ফুলে যাচ্ছে, আমরা ফ্লুইড চ্যালেঞ্জ দিচ্ছি, এদিকে কিডনি কাজ করে না, তাহলে কি হলো ব্যাপারটা? মানে প্রস্রাব বের হচ্ছে না, কিন্তু আমি ফ্লুইড দিচ্ছি অনেক, 2 লিটার 3 লিটার, সেই ক্ষেত্রে হয় কি, ফ্লুইডটা বডিতে অ্যাকুমুলেট করে, জমে যায়, তখন তার শ্বাসকষ্ট হয় অথবা হাত পা ফুলে যায়। এটা হচ্ছে সেকেন্ড কনসিকুয়েন্স। মানে প্রথমটা তো হলো প্রস্রাব হলো না, সেকেন্ডটা হচ্ছে পানি জমা শুরু করে, এটা একটা ডিজিজের কনসিকুয়েন্স। তখন আমরা ডায়ালাইসিসের ব্যবস্থা করি, যে একটা টেম্পোরারি ডায়ালাইসিসের ব্যবস্থা। ডায়ালাইসিস নিয়ে কিন্তু আমাদের ভিতর কিছুটা ভ্রান্তি রয়েছে। অনেক মানুষের ধারণা যে ডায়ালাইসিস যদি কাউকে একবার শুরু করা হয়ে থাকে সেটি আমৃত্যু চলতে থাকবে। বিষয়টি কি সত্যিই তাই? না 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 না,
আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা তো খুবই ফেস করি এটা, বিশেষ করে অ্যাকিউট যাদের ক্রনিক, তারা তো জানেই, কিডনি ডাক্তারের পরামর্শেই থাকে, ধীরগতিতে হয়, তারা ডায়ালিসিস সম্পর্কে জ্ঞাত। কিন্তু হঠাৎ কিডনি সাডেনলি যদি ফল করে যায়, তখন ওদেরকে ডায়ালিসিস কথা বললে সে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। তো আসলে এটা না, এটা হচ্ছে যে আমরা হয় কিডনির যে ইনজুরি হয়ে গেছে সেটা রিকভার করার সময় দিই আমরা, সেটা 4 থেকে 6 সপ্তাহ ধরেন যতটুকুই। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে যদি বলি, গাছের শেকড় যদি থাকে তাহলে আপনি কাণ্ডটা কেটে ফেললেও ওটা তৈরি উঠে যাবে, কিন্তু শেকড় যদি না থাকে তাহলে তারা উঠবে না। এই শেকড় থেকে গাছ গজানোর সময়টুকু হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। এই 4 থেকে 6 সপ্তাহ যদি তার অ্যাকুট কিডনি ইনজুরিটা পারসিস্ট করে যায়, থেকে যায়, তাহলে বুঝতে হবে যে এটা আর ফিরে আসবে না, এটা ধীর গতিতে চলে গেল। তো ডায়ালাইসিস দিলে আমরা ওই টেম্পোরারি 1 থেকে 4 থেকে 6 সপ্তাহের মতো দিই। এর মধ্যে আমরা 2 দিন পর পর ডায়ালাইসিস করে ব্লাডের ক্রিয়েটিনিনটা চেক করি। যদি এটা অ্যালার্মিং লেভেলে থাকে তাহলে ডায়ালাইসিস দিই, না থাকলে আমরা দিই না। তো সাবসিকুয়েন্টলি 2টা ভ্যালু যদি অ্যালার্মিং লেভেলের কম আসে, তখন আমরা বলি যে আপনার কিডনি ভালো হয়ে গেছে, আপনি বাসায় যান। জি, অর্থাৎ এটি একটি সাময়িক পদ্ধতি এই রোগীদের ক্ষেত্রে, টেম্পোরারি বলি আমরা। ডায়ালিসিস নিয়ে আমার ধারণা আপনারা অনেক বেশি ফেস করে থাকেন, যে ডায়ালিসিস নিয়ে মানুষ অনেক ভয় পায়। যে আপনি যখন বলছেন যে আচ্ছা আপনার রোগীর হয়তো 2 থেকে 3টা ডায়ালিসিস প্রয়োজন এই সমস্যা থেকে উত্তরণের জন্য, রোগীদের ভ্রান্তিগুলো বা ভয়গুলো যদি আমরা কাটাবার চেষ্টা করতে চাই, তাদের উদ্দেশ্যে, রোগী এবং স্বজনদের উদ্দেশ্যে আপনার কী বার্তা? বার্তা হচ্ছে যে আপনি সাবধান হবেন। প্রথম কথা হচ্ছে যেন কিডনি আপনার নষ্ট না হয়। প্রতিকারগুলো আপনি, যেমন ধরেন ওষুধের কথা বললাম, তারপরে ডায়রিয়া হলে আপনি ফ্লুইডটা রিপ্লেস করেন, ব্লাড লস হলে ব্লাড ফর ব্লাড আপনি ব্লাড দেন। এছাড়া কিডনির যে ছাঁকনির প্রদাহ যদি হয় তাহলে তো ইউরিনে প্রবলেম হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশারটা চেক করে সাথে সাথে কিডনি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে আমার কিডনির সমস্যা হচ্ছে। প্রথমে তো প্রাইমারি সেন্টারগুলোতেই দেখে, তারপরে টার্সিয়ারি সেন্টারগুলো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। এছাড়া যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ডায়ালিসিসটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা রিপ্লেসমেন্ট। মানে আপনার শরীরে খারাপ জিনিস জমে গেছে, কিডনিটা কাজ করছে না, আর্টিফিশিয়ালি আমি এই কিডনির কাজটাকে একটা মেশিন দিয়ে করায় নিচ্ছি আপাতত। তারপরে যখন কিডনি ফাংশন শুরু করবে তখন আমি এটা বন্ধ করে দেবো। এই অর্থাৎ এটি ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই। এই জায়গাতে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই স্যার। কখনো কখনো কিশোরদের ক্ষেত্রে আমরা দেখেছি, যে পরিচিতদের ভিতরেও শুনেছি, যে হয়তো জ্বর, গলা ব্যথা হয়েছিল, কিছুদিন পর থেকে দেখা গেল যে তার শরীর ফুলে যাচ্ছে, তীব্র মাথা ব্যথা, বমির ভাব, প্রস্রাব লাল রঙের হচ্ছে। এটি কি কারণে হতে পারে? মানে এটি একটি সময় তো, বিশেষ করে আগের কথা যদি বলে, আজ থেকে 15-20 বছর আগে তো অনেক পাওয়া যেত, এখনো পাওয়া যায়, কিন্তু হয়তো কমে এসেছে, কিন্তু পাওয়া যায়। কি কারণে এমনটি হতে পারে স্যার? এটাকে আমরা বলি PSGN, আমরা আমাদের ভাষায় বলি। এটা অ্যাব্রিভিয়েশন করলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলাইটিস, মানে এক ধরনের কিডনির ছাঁকনির প্রদাহ। এটা আমাদের স্কিনে ইনফেকশন হতো আগে খুব বেশি, স্ক্যাবিস যেটা বলি আমরা, চুলকানি, ওই হাতের ফাঁকে ফাঁকে যেটা হয়, এটা খুব কমন। এবং এটা খুব কমনলি দেখা যায় যেখানে খুব মাস পপুলেশন থাকে, যেমন ধরেন হোস্টেল, মাদ্রাসা, জেলখানা, কয়েদি, এরকম যেখানে মাস পিপুল থাকে সেখানে কিন্তু এটা ছোঁয়াচে, যেহেতু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এবং ছড়ালে ওই জিনিসগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কেউ কেউ দেখা যায় যে হাত দিয়ে খুঁটলে হয় কি, ওই স্ক্যাবিসটা ইনফেকশন হয়। ইনফেকশন হলে ওখানে এক ধরনের জীবাণু ইনফেকশনটা ছড়ায়, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বলে। এই জীবাণুটা একটা অ্যান্টিজেন, এটা বডির সাথে একটা রিয়াকশন করে কিডনির ফিল্টারগুলোতে ডিপোজিশন হয়, হলে তখন এই কিডনির ফিল্টারগুলো প্রদাহ হয়। প্রদাহ হলে তার কিডনির ফাংশনটা কমে যায়, ফিল্টারটা। তো ফিল্টারের কাজ হচ্ছে রক্ত থেকে যে আরবিসিগুলো, বা ওটাকে আমরা বলি লোহিত কণিকা, ওইটা পাস করার কথা না, কিন্তু ওই ফিল্টারের প্রবলেমের কারণে ওই কিডনির ছাঁকনির ফাঁক দিয়ে আরবিসিগুলো পেশাবের সাথে চলে যায়। তখন ওই প্রস্রাবের রঙটা লাল রঙের প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে, তখন হাত পা ফুলে যায়। প্রোটিন কমে গেলে তো হাত পা ফুলে যাবে। অর্থাৎ যে কিডনির স্বাভাবিক ছাঁকুনিতে রক্ত এবং প্রোটিন কোনোটি প্রস্রাবে আসার সুযোগ নেই, কিন্তু ছাঁকুনিটি যদি কোনো কারণে ডিসফাংশনাল বা কিছুটা অকেজো হয়ে যায়, তখন এটি প্রস্রাবের সাথে যায় এবং বিভিন্ন আলামত দেখা যায়। অনেক ধন্যবাদ স্যার, খুব সহজ করে আপনি বুঝিয়ে বললেন। এই রোগীদের ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস, এই রোগীদের ক্ষেত্রে
চিকিৎসা কেমন বা আউটকাম কেমন? খুব সহজ তার এবং কিডনি কি সবসময়ের জন্য বিকল হয়ে যাচ্ছে নাকি এটিকে ফিরিয়ে আনা সম্ভব সঠিক সময়ে যদি চিকিৎসকের কাছে যায়? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এটা আসলে রিকভার করে খুব বেশি, 80-90% রিকভার করে যায় এবং এটা ওই যথাসময়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। আর এইখানে যে কমপ্লিকেশনটা হয় সেটা হলো হাই ব্লাড প্রেশার। এটা খুব চ্যালেঞ্জিং এই সময়টায়, এই রোগটা যাদের হয়। কিডনি সাধারণত ফেলিওর হয় না এদের, মানে ওই কিডনি বিকল হয় না কিন্তু ফিল্টারগুলো ড্যামেজ হয়। ড্যামেজ হয়। তো এইখানে ওই সময়টা 6 থেকে 8 সপ্তাহ ধরে এইখানে সময়টা যদি ব্লাড প্রেশারটা আমি নিয়ন্ত্রণ করতে পারি আর কোনো প্রবলেম নাই। এখানে কমপ্লিকেশনটা হয় হাই ব্লাড প্রেশার থেকে, কিডনির চেয়ে ব্লাড প্রেশারটা বেশি সমস্যা এখানে। তো এটা রিকভারেবল, 80-90% রিকভার করে। জি, অনেক ধন্যবাদ। বেশ কিছু রোগ উঠে আসলো আলোচনায়, আরও অনেক কিছু জানবার রয়েছে আপনার কাছ থেকে। তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি কিডনি রোগ নিয়ে। আলোচনার বিষয় হঠাৎ কিডনি বিকল হলে কি করবেন, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর AH হামিদ আহমদ, বিভাগীয় প্রধান নেফ্রোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির আগে হঠাৎ কিডনি বিকল নিয়ে আমরা বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনেছি। কিছু বিষয়ে আরও জেনে নিতে চাই যে হঠাৎ কিডনি বিকলের কিছু লক্ষণ আলোচনা এসেছে, তারপরেও যদি বলি মোটা দাগের লক্ষণগুলো সাধারণত কীরকম হতে পারে? এগুলা বিভিন্ন স্টেজ আছে। হঠাৎ কিডনি বিকলের কতগুলা স্টেজ আছে। যেমন প্রাথমিক স্টেজে তো আমরা আলোচনা করে ফেলছি যে প্রস্রাবটা কমে যাবে মানে প্রস্রাবের থলিতে জমা থাকবে না, ইভেন প্রস্রাব তৈরি হচ্ছে না, কিডনি তৈরি করছে না। সেই ক্ষেত্রে আপনার যে লক্ষণগুলো হয় সেটা হলো আপনাকে পালস, ব্লাড প্রেশারগুলো দেখতে হবে। আর সেটার কারণটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন যদি ফ্লুইড কমে যাওয়ার কারণে হয় বা রক্তপাতের কারণে হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার ফল করে যাবে। আর ব্লাড প্রেশার ফল করে যাওয়ার সাথে সাথে যেটা হয়, পালসটা বেড়ে যায়। এটা আমরা যে সবার বাসায় এখন ব্লাড প্রেশার মেশিন আছে, সবাই দেখতে পারি। আর হচ্ছে যেটা হয় সেটা হলো এর পরের কনসিকুয়েন্সগুলো একটু খারাপ, সেকেন্ড স্টেজগুলো যেগুলো, এই হাত পা ফুলে গেল, খাওয়ার রুচি নাই, বমি হচ্ছে, এটা আসলে 2-3 দিন পরে ডেভেলপ করে। আগেই যেটা হয় প্রস্রাব কমে যায় বা হয় না, আর এরপরে শুরু হয় যে বমি হওয়া, হাত পা ফুলে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, তখন আবার ব্লাড প্রেশার বাড়তে থাকে। পানি শূন্যতা থেকে এখন পানি জমা শুরু করে, কারণ কিডনি তো বের করতে পারতেছে না। তারপরে হচ্ছে খাওয়ার খুবই অরুচি থাকে, অত্যন্ত দুর্বল লাগে। আর ওই সময় আবার ওই বমির জন্য কিডনি ফেলিওর, এখন আবার কিডনি ফেলিওরের জন্য বমি শুরু হয়। তখন আবার এই পানি শূন্যতা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম, বাইকার্বনেট যেগুলো বলতেছেন, সোডিয়াম, এগুলার খুব ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে তখন আমরা এই পায়ের মধ্যে দেখি যে পানি জমে গেছে অথবা মুখটা ফুলে গেছে। এই ধরনের লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে এটা কিডনি ফেলিওর। অথবা দেখা গেল যে সে গতকালকে ব্যথা হয়েছে, সেখানে একটা NSAID খেলো, বেদনানাশক ওষুধ খেলো, অথবা কোনো একটা ফার্মেসিতে যে জ্বর কাশি হয়েছে একটা অ্যান্টিবায়োটিক চাইলো, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, খাওয়ার পর থেকে তার প্রেশার বন্ধ। এরকম কিন্তু ফ্রিকুয়েন্টলি পাই আমরা। ইভেন অনেক বড় বড় ডাক্তার, প্রফেসরদেরও আমরা এই ধরনের রোগ পাই। কারণ কেউ তো জানি না আমরা যে কোন ওষুধে কাকে রিয়্যাক্ট করে কার কিডনি বিকল করে দিবে। এগুলো প্রিকশনারি, যারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রেসক্রিপশন করবে, সেই অনুযায়ী আপনি ওষুধ খাবেন। তাহলে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা ডাক্তারের ঘাড়েই তো পড়লো। আপনি নিজে যে যখন খাবেন তখন তো আপনার রেসপন্সিবিলিটি হয়ে গেল। সেই জন্য ওষুধগুলো থেকে আমাদের বেঁচে থাকাটা খুবই জরুরি। ফ্লুইডগুলো রিপ্লেস করা উচিত। ওই হিস্ট্রিগুলো পাওয়া যায়। যেমন ধরেন সরওয়ার্দী হাসপাতালে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রাম করার পর একটা স্টেন্ট দেওয়া হয়েছে, তারপরে তার পেশাব কমে গেছে। তাহলে আমরা ধরে নিই যে কন্ট্রাস্ট যেটা দিয়েছিল সেখান থেকে হয়তো হয়ে গেছে। এছাড়া ইনফেকশন থেকেও হয়, জেনারেলাইজড ইনফেকশন থেকে, এনকেফালাইটিস, লাংসে নিউমোনিয়া, তারপরে আপনার পেটের মধ্যে পেরিটোনাইটিস, এছাড়া সেপটিক অ্যাবর্শন যেগুলো হয় সেগুলো থেকে, জেনারেলাইজড ইনফেকশন থেকেও হঠাৎ কিডনি বিকল হয়ে যেতে পারে। জি, যদি বলি যে টেস্ট, অবশ্যই অনেক ধরনের টেস্ট আছে যেটা সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকরাই নিয়ে থাকবে। তবে সাধারণ মানুষের জন্য যদি বলি যে কিডনি ফাংশন বোঝার জন্য আপনারা কি ধরনের টেস্ট অ্যাডভাইস করে থাকেন? অ্যাকচুয়ালি আকস্মিক কিডনি বিকলটা নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা, এইখানে পরীক্ষার মধ্যে কিন্তু ওই রকমভাবে একেবারে সিস্টেমেটিক্যালি আমি ধীরে সুস্থে পরীক্ষা করলাম, প্রস্রাব পরীক্ষা করলাম, আলট্রাসোনোগ্রাম, আচ্ছা আজকে না কালকে, এরকম সময় কিন্তু পাওয়া যায় না।
এই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি যেটা করি সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, একটা ব্লাডের টেস্ট আছে, খুবই সিম্পল। ইউরিয়া বা ক্রিয়েটিনিন করলে আমরা বুঝে যাই যে এটা কিডনি বিকল কিনা। যেমন ধরেন একটা পেশেন্টের ক্রিয়েটিনিন কখনোই বেশি ছিল না, কিন্তু আমরা করে দেখলাম যে তার নর্মাল ভ্যালুর চেয়ে বেশি, এটা একটা কিডনি ইনজুরির লক্ষণ। কারণ হচ্ছে যে কিডনি ফাংশন 50%-এর নিচে না কমা পর্যন্ত কিন্তু সেরাম ক্রিয়েটিনিন বাড়বে না। 50% মানে ধরেন দুইটা মিলে 50%, দুই কিডনি মিলে যদি 50%-এর কম কাজ করে তখনই শুধুমাত্র ক্রিয়েটিনিনটা বাড়বে। তার মানে ওটা লেস দেন 50% হয়ে গেল কিডনির ফাংশন। আর যদি কারো কিডনি টেস্ট না করা থাকে, ধরেন ক্রিয়েটিনিন করা নাই, এখন আমি কী করে বুঝবো? সেক্ষেত্রে হয় কি, আজকে যে আমি ক্রিয়েটিনিনটা পেলাম এই ভ্যালুটার সাথে 24 ঘন্টা পরের একটা ভ্যালু আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করলে যদি দেখি যে ওইটার চেয়েও ভ্যালুটা বেড়ে গেল, তাহলেই বোঝা যাবে যে এটা কিডনি ফেলিয়ারের দিকে যাচ্ছে, আকস্মিক। এছাড়া আমরা ওই বেসলাইন থেকে, যেমন ধরেন আগেই কিডনি ফেলিয়ার ছিল 2, 3 বা 4 ছিল, তার থেকে যদি 24 ঘন্টার মধ্যে 25% বেসলাইন থেকে বেড়ে যায়, তাহলে আমরা ধরে নিই যে এটা কিডনি বিকল, আকস্মিক কিডনি বিকল অন ক্রনিক। এই কিডনি বিকলের রোগীদের ক্ষেত্রে আপনি বলছেন যে সিদ্ধান্তগুলো আসলে তাৎক্ষণিকভাবেই নিতে হবে, এটি ধীরে সুস্থে নেবার সুযোগ নেই। আলট্রাসাউন্ড করে কি কিডনির বিকলের এই রোগীদের ক্ষেত্রে আমরা বাড়তি কোনো ধারণা পেতে পারি? অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা সাবসিকুয়েন্টলি করি। সেরাম ক্রিয়েটিনিন করার পরেই আমরা এই নেক্সট পরীক্ষায় চলে যাই, ইউরিন ব্লাড টেস্ট, যে তার আগে থেকেই ছিল কিনা এটা ধরে নেওয়ার জন্য। এবং এটা ইমেজিংটা খুবই ইম্পর্টেন্ট, যে কিডনির ইমেজিং করলে ওই কিডনির যে মানে স্ট্রাকচারটা আছে, ওখান থেকে যে সাউন্ডটা পাস করার পরে যে রিফ্লেকশনটা আসে, এই ইকোজেনিসিটিটা বেড়ে যায়। ইকোজেনিসিটি বেড়ে গেলেই আমরা ধরে নিই যে এইখানে কিডনি ইনজুরি হয়ে গেছে। এছাড়া যেমন ধরেন আপনি কিডনির প্রদাহ যেগুলো, সেগুলো বোঝা যায়। কিডনির স্টোন যদি থাকে বোঝা যাবে, টিউমার থাকলে বোঝা যাবে, অথবা ব্লাডার প্রোস্টেট বড় কিনা সেটাও আলট্রাসোনোগ্রামে বোঝা যাবে, অথবা ওনার আগে থেকেই ব্লাডারের সমস্যা ছিল, ডিসফাংশন, এখন তার প্রস্রাব হচ্ছে না, সেইটা বোঝা যাবে আলট্রাসাউন্ড করে। অর্থাৎ এই চিকিৎসাগুলো আসলে অ্যাকিউট, যাদের হঠাৎ করে কিডনি বিকল হয়েছে, ধারণা করা বা আশা করা যায় যে তারা হসপিটালে ভর্তি থাকা অবস্থাতে এগুলো করবেন। আউট পেশেন্ট হিসেবে আসা যাওয়ার মাধ্যমে এগুলো নিশ্চয়ই করবে না, হসপিটালে ভর্তি থাকা অবস্থায় চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করবেন। ওষুধের বিষয়টি আপনি বারংবার বলছিলেন, স্যার কোন কোন ধরনের ওষুধগুলোতে কিডনি বিকলের ঝুঁকি থাকে? বিশেষত আমরা যেটা রুগী পাই সেটা হচ্ছে বয়স্ক মানুষ, ভদ্রমহিলা, ধরেন পোস্ট মেনোপোজাল পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এরপরে তো হরমোনাল চেঞ্জটা হয়, চেঞ্জ হওয়ার কারণে ওনাদের বিভিন্ন গিটে টিয়ে ব্যথা ট্যাথা হয়, প্রায় ফার্মেসি থেকে নাতিপুতি বা ছেলে মেয়েরা দিয়ে ওষুধ আনায় খায়। তো ওই ওষুধগুলোর মধ্যে বেদনানাশক ওষুধটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, পার্টিকুলারলি ধরেন কিটোরোলাক জাতীয় ওষুধ, তারপরে হচ্ছে ওই ক্লোফেনাক জাতীয় ওষুধ, ডাইক্লোফেনাক সোডিয়াম, আর হচ্ছে প্রত্যেকটা অ্যানালজেসিকই অ্যাকচুয়ালি প্যারাসিটামল ছাড়া সবই ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে কখনো কখনো আমাদের বিশেষ করে যাদের ভিতর সচেতনতা কম, অল্টারনেটিভ মেডিসিন খাবার, অনেকের খাবার প্রতি খুব আগ্রহ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি, এই ওষুধগুলো থেকে কি আমাদের মেজর অঙ্গগুলো, লিভার, কিডনি, এগুলো কি ঝুঁকিতে পড়তে পারে? খুবই ভালো প্রশ্ন করেছেন, আমি এটা মিস করে গেছি অ্যাকচুয়ালি। সেটা হলো যে এই আয়ুর্বেদি বা হোমিওপ্যাথি এগুলোও কিন্তু সায়েন্স, কিন্তু এই সায়েন্সগুলো হচ্ছে ইল ডেভেলপড, এই সায়েন্সগুলোতে রিসার্চে ইনভেস্টমেন্ট কম, সেই জন্য এগুলো আর ডেভেলপ করেনি। এলোপ্যাথিতে ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারণে এটা ডেভেলপ করে গেছে। তো ওই সনাতনী চিকিৎসা যেটা, সেটা হয় কি, ওইটার অ্যান্টিডট কী বা ওই ওষুধের প্রতিকারটা কী, এটা কিন্তু আমরা জানি না। 1, 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি ওর কেমিক্যাল কম্পোজিশন কী সেটাও আমরা জানি না। যেমন ধরেন একটা গাছের শিকড় থেকে রস বের করলো, এই রসটার মধ্যে কী কী কেমিক্যাল কম্পোজিশন আছে আমরা জানি না, কিন্তু পেনিসিলিন ট্যাবলেটের মধ্যে শুধু পেনিসিলিনই আছে, এটা তো আমরা জানি। সো এই থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, পেনিসিলিনের অ্যান্টি হিসাবে কী করতে হবে আমরা জানি। এই জন্য আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এই ওষুধগুলো খুবই ডেঞ্জারাস। অনেকেই শক্তিবর্ধনের জন্য অথবা মেমোরি শার্পের জন্য অথবা মোটা হওয়ার জন্য এই ওষুধগুলো খায়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হলো ওই ধরনের চিকিৎসা যারা করে, মানে রেজিস্টার্ড না যারা, তারা খুব ড্রামাটিক রেজাল্ট পাওয়ার জন্য করে কি, প্রেডনিসোলন বা হরমোন জাতীয় ওষুধগুলোকে গুঁড়ো করে ওইগুলো পাউডার বানায় ওই গাছের সাথে মিশিয়ে খাওয়ায়। খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস।
যে সেই জায়গাতেও আসলে সচেতনতার আমাদের প্রয়োজন রয়েছে। একটি বিষয় আপনার কাছে, আপনি বলছিলেন স্যার এই অনেকের ক্ষেত্রেই শরীরে গিটে গিটে ব্যথা বেদনা থাকে, ব্যথার ওষুধ জনিত কিডনি বিকল হতে পারে। বাত ব্যথার সাথে বাত রোগের, বিশেষ করে যদি বলি বাত রোগের সাথে কি কিডনির কোনো সম্পর্ক রয়েছে? খুবই খুবই সম্পর্ক আমাদের সাথে। রিমাটোলজি যেটা বলি আমরা, অথবা কোলাজেন ডিজিজ, তার মধ্যে বিশেষ করে মেয়েদের ফার্টাইল এজে এসএলই জাতীয় একটা অসুখ আছে, সেটার সাথে আমাদের সম্পর্ক একেবারে ওতপ্রোত, মাদার সিস্টার সম্পর্কের মতো। এসএলইটা এক ধরনের কোলাজেন ডিজিজ, এটা বাতের মতোই আসে। আর্থ্রাইটিসের থেকেও হয়, অসুখের কারণেও হতে পারে, এবং ওই অসুখের যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেখান থেকেও কিডনি ইনভলভ হতে পারে। অর্থাৎ কিডনির আলোচনার একেবারে প্রথম থেকে যদি বলি যে অনেকগুলো কন্ডিশনেই দেখা যায় আমাদের কিডনি আক্রান্ত হয়। আপনি বলছিলেন যে যে কোনো কারণেই একজন মানুষ যদি হসপিটালে ভর্তি হয় তার কোনো শারীরিক কন্ডিশনের জন্য, তার ক্ষেত্রে একটি পোর্শন মানুষ কিডনিতে আঘাতপ্রাপ্ত হতে পারে বা ইনজুরি হতে পারে। আইসিইউতে যারা থাকছে তাদের প্রায় 3 জনে 1 জন কিডনির সমস্যা হতে পারে। অন্যান্য রোগ যেমন বাতের রোগ, হার্টের রোগ, যারা দীর্ঘমেয়াদী হৃদরোগে ভুগছেন বা হার্ট ফেলিওর আমরা বলে থাকি, তাদের ক্ষেত্রে কি কিডনি রোগের ঝুঁকি থাকে? খুবই কমন। যেমন ধরেন হার্ট ফেলিওর তো 2 রকম, আপনি জানেন যে ডান দিকের হার্ট ফেলিওর হয়, বাম দিকেরও হার্ট ফেলিওর বা বাইভেন্ট্রিকুলার ফেলিওর বলে। এইখানে যেটা হয় সেটা হলো যে হার্ট তো ঠিক পাম্প করতে পারছে না। আমি যদি সোজা বাংলায় বলি যে গাড়িতে তেল না দিলে তো গাড়ি চলবে না। তো হার্ট পাম্প করার উদ্দেশ্যটা কি? হার্ট পাম্প করার উদ্দেশ্য হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্লাডগুলোকে পৌঁছে দেওয়া। তো সেখানে কিডনি একটা মানে প্রধান একটা অঙ্গ, যেখানে ব্লাড লাগবে 25% কার্ডিয়াক আউটপুটের। তো যখন হার্ট ফেল করে তখন তো তার পাম্পিং অ্যাকশন কমে যায়। কমে গেলে সে ব্লাডটাকে দিতে পারে না, না দিতে পারার কারণে কিডনিতে ব্লাড পৌঁছায় কম। এই একটা ফেলিওর হয়। আরেকটা ফেলিওর হয় যেটা, সেটা হলো ওই ফ্লুইডটা আপনার রক্তের নালীর মধ্যে না থেকে টিস্যু স্পেসে চলে যায়, মানে যেখানে থাকার কথা সেখানে থাকছে না। আমরা বলি যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম লস, কিন্তু পানি ওনার শরীরে ভর্তি, অথচ তার যেখানে পানি থাকার কথা সেখানে নাই। তাহলে হার্টও পাম্প করতে পারছে না, না পারলে কিডনিটা বেকার হয়ে যায়। অর্থাৎ শরীরের এই অঙ্গগুলো একটির সাথে আরেকটি সরাসরি জড়িত, একসাথেই কাজ করে, লিঙ্কড। একটি জায়গাতে আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই যে ডায়ালাইসিসের বিষয়ে আপনি বলছিলেন। ডায়ালাইসিসের ভিতর কি আবার ধরন রয়েছে? যে আমরা কখনো কখনো শুনি যে আপনারা রোগীদের বলছেন যে আপনার ক্ষেত্রে 2 ঘন্টা ডায়ালিসিস দেব, আবার কোনো রোগীকে বলছেন যে হয়তো আপনার ক্ষেত্রে লম্বা সময় নিয়ে ডায়ালিসিসটি দিতে হবে। আবার কারো ক্ষেত্রে কখনো কখনো শোনা গিয়েছে যে না, প্রায় সারাদিন ধরেই, মানে একটা দীর্ঘ সময় ধরে আপনার ব্লাডের এই টক্সিনগুলো বের করব। এটি কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি নিয়ে থাকেন? গুড কোশ্চেন। এটা হচ্ছে আপনার ডায়ালিসিস ধরেন 3 রকম আছে। একটা হচ্ছে নর্মাল ডায়ালিসিস, যেটা আমরা সব জায়গায় সব সেন্টারে এটা এই মেশিনটা অ্যাভেলেবল। আর একটা আছে স্লেট মেশিন, স্লো ডায়ালিসিস বাংলায় যদি। এই জায়গাটিতে আরও বিস্তারিত আপনার কাছ থেকে আমার জানতে হবে এবং আমার দর্শকদের জানাতে হবে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? দর্শক, বিরতির আগে ঠিক আগ মুহূর্তে আমরা কথা বলছিলাম ডায়ালাইসিস কি কি ধরনের রয়েছে এবং এর জেনে নেব ডায়ালাইসিসের পদ্ধতি এবং খরচ সম্পর্কে। আমাদের সাথেই থাকুন। স্যার, আপনি বলছিলেন যে ডায়ালাইসিস নিয়ে কি কি ধরনের রয়েছে। অ্যাকচুয়ালি ডায়ালিসিসটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলি আমরা, পিডি, আর একটা হচ্ছে মেশিনে ডায়ালিসিস, এটাকে আমরা হেমোডায়ালিসিস বলি, এইচডি। তো পেরিটোনিয়াল ডায়ালিসিসটা আমি পরে আসি। হেমোডায়ালিসিসটা হচ্ছে 3 রকম আবার। একটা হচ্ছে নর্মাল মেশিন, আর একটা হচ্ছে স্লেট মেশিন, যেটা খুব স্লো করা হয়, আর একটা হচ্ছে সিআরআরটি, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এটা হচ্ছে 3 দিন ধরে করা হয়। আর স্লেট যেটা, সেটা নর্মাল ডায়ালিসিস মেশিনটাকে একটু লম্বা করে দিয়ে ফ্লোটা কমায় দেয়। এগুলো কখন করা হয়? এটা নির্ভর করে আপনার ব্লাড প্রেশারের উপরে। যে রুগীটাকে আমরা ডায়ালিসিস দেব তার ব্লাড প্রেশারটা কেমন, এটা আমাদের দরকার খুব। কারণ আমি যখন পেশেন্টটাকে মেশিনে পুট করি, তখন মেশিনটা ওই পাম্পের মাধ্যমে 250 ml ব্লাড টেনে নিয়ে নেয়। নিলে যে আমাদের রক্তের ভলিউমটা কিন্তু সাডেনলি লস করে। লস করলে যদি ব্লাড প্রেশার লো থাকে সেই পেশেন্টের, ধরেন 100 লো বলতে আমরা বোঝাচ্ছি 110/60, এর নিচে যদি হয়ে যায়
তখন ওইখানে ব্লাডটা চলে গেলে আরও ব্লাড প্রেশার ফল করে যায়, তখন আর ডায়ালিসিস দেওয়া সম্ভব হয় না। ওই যে মেশিনের মধ্যে ব্লাডগুলো থাকে ওগুলো জমে যায় আর ব্লাড ডায়ালিসিস, তখন আমরা আবার স্লেটে দিই। আর যেই হসপিটাল অ্যাকোয়ার্ড যে কিডনি ফেলিয়ারগুলো বলছিলেন আপনি, 30% আইসিইউ আর হচ্ছে 3% 3 to 10% হচ্ছে আপনার ইয়েতে, 5% হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড। আইসিইউ পেশেন্টগুলোতে এমনিই খারাপ থাকে, ইনফেকশন থাকে, ভেন্টিলেটরে থাকে, তার 3-4 রকমের অ্যান্টিবায়োটিক লাগে, তারপরে তার ব্লাড প্রেশার লো থাকে। এই পেশেন্টগুলোকে আমরা সিআরআরটি মেশিনে দিই। সিআরআরটি মেশিনটা খুবই ভেরি ভেরি স্লো ডায়ালিসিস করে, ওর ফ্লো এত কম থাকে যে আমরা 72 ঘন্টা ধরে এই ডায়ালিসিসটা দিই। মানে একটা ডায়ালিসিস যেটা 4 ঘন্টা দিই নর্মালি, স্লেটে দিই 6 থেকে 8 ঘন্টা, সেটা সিআরআরটি মেশিনে দিতে হয় 3 দিন 72 ঘন্টা। কারণ হচ্ছে ওই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারে ডায়ালিসিস দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে যায়। যদি সিআরআরটি মেশিন অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আমরা ওই যে পিডি, পেরিটোনিয়াল ডায়ালিসিস যেটা, সেটা করি। সেটা আবার হেমোডাইনামিক্যালি স্টেবল আনস্টেবলে কিছু যায় আসে না। পার্টিকুলারলি যে সমস্ত ক্রনিক মানে ধীর গতির কিডনি ফেলিওর থেকে আপনার ডায়ালিসিস লাগে, ডায়াবেটিক পেশেন্ট যাদের চোখে রেটিনায় ব্লাড জমে যায়, অনেকেই জানেন, অনেক রুগীরাও জানে যে আমার চোখে ব্লিডিং হয়, সেইখানে কিন্তু আমরা মেশিনের ডায়ালিসিসটা দিতে পারি না। কারণ হচ্ছে ওখানে আমরা হেপারিন ইউজ করি, ব্লাডটাকে তরল রাখার জন্য হেপারিন ইউজ করতে হয় ইনজেকশন। ওই হেপারিনটা তো ব্লাডকে তরল করলে তো চোখের ভেতরেও ব্লিডিংটা বেশি হয়। ধন্যবাদ স্যার। আরও কিছু জানবার রয়েছে ডায়ালিসিস নিয়ে, তার আগে একজন দর্শককে যুক্ত করে নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে খুব ভালো আমাদের হেল্প হচ্ছে আপনাদের আলোচনাতে, থ্যাংক ইউ। আর অনেক সময় আমরা করি কি, হঠাৎ কিংবা এমনি নর্মালি যদি আমরা অনেক সময় অনেকেই কিন্তু হয়তো কোথাও যাবো কিংবা অফিসে অনেকক্ষণ থাকবো কিংবা বাইরে অনেকে বাথরুম ইউজ করতে চান না, তখন কিন্তু প্রস্রাবটা আটকিয়ে রাখেন অনেকক্ষণ। এটা কি কোনো ক্ষতি হবে হঠাৎ কিংবা লেন্দি টাইমেও? কি এটা কি ঠিক নাকি এটা উচিত না? এটা জানতে চাচ্ছি স্যারের কাছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন দর্শক, সাথেই থাকুন। খুবই ভালো প্রশ্ন করেছেন। এগুলা তো আমাদের মাথায় থাকে, আসলে এক্সিকিউট করতে পারি না। সেটা হচ্ছে এই যে জ্যামের শহর ঢাকা, এইখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন। পার্টিকুলারলি ফিমেল মেল সবাই কিন্তু আমরা হয় পানি কম খেয়ে বের হই, অথবা পানি বেশি খেয়ে ফেললে এই প্রস্রাব ধরে রাখাটা খুবই খুবই খারাপ। কেন আমি বলি, প্রস্রাবটা তো জমা তৈরি করে ফেলছে কিডনি, এখন ব্লাডারের মধ্যে জমা হচ্ছে। ব্লাডারটা কি? ব্লাডারটা হচ্ছে একটা ইলাস্টিক টিস্যু, প্যান্টের ইলাস্টিক যেরকম সেরকম। ওটাকে আপনি স্ট্রেচ করতেছেন, ওর তো একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। তো হঠাৎ একদিন আপনি জার্নিতে যদি আটকায় রাখেন তাহলে হয়তো সমস্যা নাও হতে পারে, কিন্তু এটা যদি প্রতিদিনের প্রবলেম হয়, 6 দিন অফিস করতেছেন, 6 দিনই আপনি এইভাবে করলেন, তাহলে হবে কি, ওই ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাবে। ব্লাডারের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই প্রবলেম। কারণ হচ্ছে কিডনি নষ্ট হয়ে গেলে দুইটাই অকেজ হয়ে গেল, আমি একটা কিডনি লাগাই দিতে পারবো, ডায়ালিসিস করতে পারবো। ব্লাডার নষ্ট হয়ে গেলে তো আমার আর এই রিপ্লেসমেন্ট নাই। পৃথিবীর কোথাও এমন নাই যে আরেকজনের ব্লাডার এনে আপনাকে লাগাই দেবে, এরকম তো নাই, এটা সম্ভব না। কাজেই খুবই ডেঞ্জারাস। এই জন্য উন্নত বিশ্বে একটু পরপরই মোবাইল টয়লেট, একটু পরপরই টয়লেটের ব্যবস্থা, অন পেমেন্ট অফ পেমেন্ট যাই হোয়াট এভার, এটা একদম বেসিক জিনিস। মানে প্রত্যেকটা নাগরিকের এটা প্রাপ্য, এটা আপনি মানে ইনএভিটেবল, এটা করতেই হবে, করা উচিত। অনেক ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। আপনার সাথে কথা হচ্ছিল স্যার ডায়ালিসিস নিয়ে। সাধারণ যে ডায়ালিসিস, তার খরচ সম্পর্কে যদি আমাদেরকে ধারণা দিতেন। ডায়ালিসিসে কিন্তু সরকারি খরচ খুবই কম। এখন কিন্তু অনেক অ্যাডভান্সড আমাদের দেশ। আমরা যখন মানে পড়া শুরু করি কিডনি নেফ্রোলজি, তখন ডায়ালিসিস ছিল শুধুমাত্র কয়েকটা সেন্টার বেসড, 2-3টা সেন্টার সারা বাংলাদেশে ছিল। 72 সালে যেমন আপনার 78 সালে যেমন ডায়ালিসিস শুরু হয় আইপিডি দিয়ে, তারপরে 88-82-83 দিকে এসে হেমোডায়ালিসিস শুরু হয়। তো এখন তো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এই হসপিটাল আছে, সরকারি বেসরকারি সব জায়গায়। তো সরকার যেহেতু ভর্তুকি দেয়, সেখানে কিন্তু খরচটা খুবই কম, 600 থেকে 1200 টাকার মধ্যে ডায়ালিসিস সম্ভব পার সেশন। সপ্তাহে 3টা ডায়ালিসিস লাগে সাধারণত, সেটা আকস্মিকই হোক আর ধীর গতিরই হোক। ডায়ালিসিসটা সাধারণত সপ্তাহে আমরা 2টা থেকে 3টা দিই। সরকারি হাসপাতালগুলোতে খুবই চিপ
একদম 600 থেকে 1200। এরপরে আপনার 2500 থেকে 4-5 হাজার টাকা, এটা অ্যাকর্ডিং টু প্রাইভেট হসপিটাল ভ্যারি করে। এটা আপনার অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অ্যান্ড দেয়ার এক্সপেন্সেস, অন্যান্য আদার্স খরচ দিয়ে এটা 5000 পর্যন্ত আছে পার সেশন। আর সিএপিডি যেটা পেরিটোনিয়াল ডায়ালিসিস বললাম, এটা মানে পার ডে 1200 থেকে 1500 টাকার ফ্লুইড লাগে। এককালীন খরচ হচ্ছে একটা ডিভাইস ইনস্টল করতে হয় পেটের ভিতরে, ওইটা দিয়ে ডায়ালিসিসটা চলতে থাকে। এই ডিভাইসটা ইনস্টল করতেই একটু খরচ বেশি, কারণ এটা ট্যাক্সেবল একটা আইটেম। এটা আমরা গভর্নমেন্টের কাছে আপিল করেছি যে এটা যাতে ট্যাক্সটা মকুব করা হয়, তো এটা এখনও ট্যাক্সেবল। আর ফ্লুইড যেটা আসে সেটাও বাইরে থেকে আসে, আমাদের দেশে হয় না। ওইটাও ট্যাক্সেবল হওয়ার কারণে কস্টটা একটু বেশি, 1200 থেকে 1500 পার ডে, মানে ধরেন 30 থেকে 45 হাজার টাকা পার মান্থ। হেমোডায়ালিসিসও প্রায় এরকমই, প্রাইভেটে যদি কেউ করে 30 হাজার টাকার কমে আসলে হয় না, নন গভর্নমেন্ট। আর গভর্নমেন্টে তো বললাম 1200 টাকা। জি, ডায়ালিসিসের জটিলতা কি হতে পারে, যে আমরা ডায়ালিসিস কখন প্রয়োজন এবং এটি সেই সময়ের জন্য লাইফ সেভিং না হলে তো আসলে এই ধরনের পদ্ধতিতে যাওয়া হয় না বা বলা হয় না। জটিলতা বা ডায়ালিসিস জনিত কোনো বাড়তি ঝুঁকি কি রোগীর হতে পারে? অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখেন যে আমরা আকস্মিক কিডনি বিকলেই যত দেরি করে আমি আমার ট্রিটমেন্টে স্টার্ট করব, ট্রিটমেন্ট বলতে আমি বাসার থেকেই শুরু করেন, ওই যে পানি খাওয়া থেকে শুরু করেন, যত দেরি হবে ট্রিটমেন্টের তত বেশি খারাপ সিকোয়েন্স আসবে, সেটা ডায়ালিসিস লাগুক আর না লাগুক। কারো যদি 8 ক্রিয়েটিনিনের ডায়ালিসিস লাগে তার রেজাল্ট খুবই খারাপ হবে। 5-এ লাগলে একটু ভালো, 3-এ লাগলে আরও ভালো, না লাগলে তো বেস্ট। তার মানে হচ্ছে বাসা থেকে যদি ডায়ালিসিস না লাগে তাহলে তো খুবই ভালো। আসার পরে যদি আমরা দেখি যে না ও ডায়ালিসিস লাগে না, এছাড়া ডায়ালিসিস শুরু করলে তো অনেক কমপ্লিকেশন। একটা আমরা ক্যাথেটার দিব, টেম্পোরারি ক্যাথেটার দিব, সেই ক্যাথেটারটা ব্লাড লাইনের মধ্যে থাকবে, যতদিন ডায়ালিসিস লাগে ততদিন থাকবে, সেখানে ইনফেকশন হয়, তারপরে ব্লাড প্রেশারের তারতম্য হয়, বডিতে ব্লাড প্রেশারের উঠানামা হয় ডিউরিং ডায়ালিসিস, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। তাই এই ক্যাথেটারের জন্য আবার একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, সেটা কিডনির ইনজুরি করে, অনেক কমপ্লিকেশন। তবে কমপ্লিকেশনস তো সবগুলো পদ্ধতিরই রয়েছে, তবে নিশ্চয়ই ডায়ালিসিস কেবলমাত্র তখনই অফার করা হয়ে থাকে যখন এই জটিলতাগুলোর থেকে ডায়ালিসিসের উপকারিতাটা বেশি হবে, তখনই এটি রোগীকে অফার করা হয়ে থাকে। এবার যে জায়গাটিতে স্যার আসতে চাই যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বা আমাদের মা বোনদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হচ্ছে। অনেকের ক্ষেত্রে মাসিক বন্ধ হওয়ার পরের সময়টিতে দেখা যায় যে প্রতি 2-3 মাস পর পর প্রস্রাবে ইনফেকশন হচ্ছে। তাদের কি কিডনির জন্য এই ইনফেকশনগুলো কি বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে? অফকোর্স, আগে তো এটা অনেক বেশি ছিল, এখন অ্যান্টিবায়োটিকের অনেক ধরনের অ্যান্টিবায়োটিক, অনেক ক্লাসের অ্যান্টিবায়োটিক, তারপরে অনেক ডাক্তারের পরিমাণও বেশি, রোগীদের সচেতনতাও বেশি, যার জন্য একটু বার্নিং হলেই কিন্তু এখন ডাক্তারের কাছে চলে যায়। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমাদের এই ইনফেকশনজনিত, ইউরিনারি ইনফেকশনজনিত কিডনি ফেলিয়ারটা কমে গেছে। আগেকার দিনে মা বোনরা কিন্তু লাজুক ছিল, ওরা বলতেই চাইতো না, ছেলের কাছেও বলতো না যে আমার অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই ধরনের গোপনাঙ্গের যদি সমস্যা হয়। তো ইনফেকশনটা হলে হয় কি, ওই কিডনি তো পেশাব তৈরি করলো, তৈরি করে তো 2টা পাইপের মাধ্যমে এসে ব্লাডারে জমা হলো, তারপরে ব্লাডার থেকে টাইম টু টাইম ভয়েড হলো। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার মধ্যে যখন ইনফেকশনটা হয় তখন ইনফেকশনটা ছড়াতে ছড়াতে তার পাইপ থেকে আস্তে আস্তে কিডনি ধরে ফেলে। এটাকে আমরা বলতাম ক্রনিক পাইলোনেফ্রাইটিস। এইটার কারণে ধীর গতির কিডনি ফেলিয়ার কিন্তু কম ছিল না, একসময় 13% 15% ছিল, এখন এটা এই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে এটা কমে আসছে। তাই মোস্ট ক্রিটিক্যাল হচ্ছে যে ক্রনিক ইনফেকশন যেটা বলতেছেন আপনি, বিশেষ করে মহিলা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, আর হচ্ছে একটু বয়স্ক মহিলা যদি হয় তাহলে ইনফেকশনটা বেশি হয়। কারণ কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হলো যে ডায়াবেটিক পেশেন্ট তো কন্ট্রোল থাকে না, সুগার তো জীবাণুর জন্য একটা ভালো খাবার। আরেকটা হচ্ছে ফিমেল পেশেন্টের ইউরেথ্রা বা পেশাবের ব্লাডার থেকে পেশাবের পরের রাস্তাটুকু কিন্তু খুব শর্ট, ছেলেদেরটা যেমন বড়, ইনফেকশনটা কম হয়। পায়খানার রাস্তার খুব কাছাকাছি থাকে পেশাবের রাস্তাটা, ইনফেকশনটা খুব ইজিলি পিক আপ করে। আপনি বিশেষ করে পানি খরচ করার সময় যদি এইভাবে টান দেন তাহলে আপনার স্টুলের সাথে পেশাবের রাস্তার একটা কমিউনিকেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপরে আমরা যে পানিটা ব্যবহার করতেছি সেই পানিটাও কতটা বিশুদ্ধ সেটাও একটা কোশ্চেন। আর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড নাই
মেয়েদের। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে একটা প্রিভেন্টিভ ইনফেকশন থেকে মানুষকে একটু দূরে রাখে। তো মেয়েদের এই 3টা ফ্যাক্টরের কারণে কিন্তু ইনফেকশন খুব বেশি হয়। এই ইউরিনারি ইনফেকশনটা ক্রনিক হয়ে গেলেই সমস্যা হয়, সারা জীবন ওষুধ খেতে হয়, তারপর আস্তে আস্তে এটা কিডনিকে ইনভলভ করে। সবার শেষে আপনার কাছ থেকে যে পরামর্শটুকু চাইবো যে কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা কি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে, আমরা তো আজকে হঠাৎ কিডনি বিকল নিয়েই কথা বলছিলাম। তো মানে দেশের মানুষের জন্য যেটা উপদেশ, সেটা হচ্ছে ওষুধ সেবনের ব্যাপারে খুবই সাবধান থাকবেন। আর যে কোনো ধরনের অসুখ হলেই অন্তত সরকারি হাসপাতালেও গেলেও আপনি একজন ডাক্তার, MBBS ডাক্তার বা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেন। কারণ হচ্ছে যে আপনি জানেন না যে কী জন্য কী হচ্ছে। খুব সহজ সিমটমগুলোও কিন্তু খুব জটিল কিছু ভিতরে থেকে যায়। যেমন ধরেন, কেউ বললো যে আমার খাবার রুচিটা কমে গেছে। একজন ভোজন রসিক মানুষ যখন বলে যে আমার খাবার রুচিটা কমে গেছে, ডেফিনেটলি এ বিগ থিং ইজ দেয়ার। এটা খুব সিম্পল কিছু না। আমার উপদেশ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। আর মানে শরীর থেকে যদি পানি শূন্যতা হয়, এইটা বোঝার কতগুলো স্কেল আছে, বিদেশে পাওয়া যায়। ইউরিনের কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আমি পানি কতটুকু শূন্যতা আছে। এগুলো বিদেশি বিভিন্ন বাথরুমে এরকম স্কেল দিয়ে রাখে, একটা স্টিকারের মতো। জি। স্ট্র কালার যেটা, স্ট্র কালার মানে একটু গাঢ় কালার যেটা, সেটা কিন্তু নর্মাল ইউরিনের জন্য। একদম সাদা পানির মতো যদি হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার পানি বেশি খাওয়া হয়ে গেছে। আর স্ট্র কালার হলে বুঝবেন যে আপনার নর্মাল হচ্ছে। বেশি গাঢ় হয়ে গেলে বুঝবেন যে এক্ষুনি আপনার পানি খাওয়া উচিত, তার মানে ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। আর প্রস্রাব যদি আরও ঘন হয়, একেবারে কার মতো বলবো আমি, এটা সরিষার তেল চেয়ে একটু হালকা যদি হয়, তাহলে বুঝতে হবে আপনার সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেছে, এক্ষুনি পানি খাওয়া উচিত। আর যদি দেখেন যে একেবারে পেশাব হচ্ছেই না, তাহলে তো আপনার ইমিডিয়েটলি হসপিটালে যেতে, যেটা আমরা আলোচনা করছিলাম আগে। জি, অনেক ধন্যবাদ স্যার। এত ব্যস্ততার ভিতর আপনি সময় করেছেন এবং কিডনির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, হঠাৎ কিডনি বিকল বা যেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলছি অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটি নিয়ে আমার দর্শকদের আলোকপাত করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আলোচনা হলো হঠাৎ কিডনি বিকল নিয়ে। আলোচনায় কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট উঠে এসেছে। শরীর থেকে যদি কোনো কারণে পানি বের হয়ে যায়, সেটি বমির মাধ্যমে হতে পারে, লুজ মোশন বা পেট খারাপের মাধ্যমে হতে পারে, অথবা আঘাতজনিত কারণে যদি শরীর থেকে হঠাৎ করে অনেক রক্তক্ষরণ হয়। এই 3টি কারণেই দেখা যেতে পারে যে আমার কিডনির কাছে কিডনির যে খাদ্য বা কিডনির যে ফুয়েল, সেটি পৌঁছাচ্ছে না যথার্থভাবে। না পৌঁছালে কিডনি তার কার্যক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলতে পারে। এর বাইরে আমাদের সমাজে যে প্রবণতাটি রয়েছে যে জ্বর হলো, 2 দিনের জ্বর, একটি অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, অথবা ব্যথার ওষুধ খেয়ে নিলাম চিকিৎসকের পরামর্শ ছাড়া, সেটি আমার কিডনিকে পার্মানেন্টলি বা খুবই দ্রুত কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারে। এই জায়গাগুলোতে আমাদের সচেতন হবার প্রয়োজন রয়েছে। কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা খাবো না, এবং যখনই পানি শূন্যতার কোনো আলামত দেখা যাবে, পর্যাপ্ত পানি আমরা খেয়ে নিব। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।